বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ছাত্রীদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি ফেরদৌসী সুলতানা। তোমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র। একটা গদ্য নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা একটা ছবি দেখি। কি দেখছো? বাংলাদেশের এটা নীরব প্রকৃতির ছবি, যে জনমানব শূন্য সুন্দর একটা প্রকৃতি। আমাদের যখন মন খারাপ হয় আমরা প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মনটাকে সুস্থ করার চেষ্টা করি, একটু শান্তি খোঁজার চেষ্টা করি। তো আজকে আমরা যে গল্পটা পড়ব সেই গল্পের চরিত্রের সাথে নীরব প্রকৃতির একটা মধুর সম্পর্ক বিরাজমান আছে। তাই তোমাদের আমি এই ছবিটি প্রথমেই দেখালাম। এবার তাহলে আমাদের গল্পের নাম হচ্ছে শুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটা পড়ে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সম্পর্কে জানব, লেখক পরিচিতি পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ, অনুভূতি সম্পর্কে জানব, একজন বাক প্রতিবন্ধী কিশোরীর সুখ দুঃখের অনুভূতি জানব। এছাড়া একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের সাথে আমরা কিভাবে আচরণ করব, তাদেরকে যে আমাদের আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে, তারাও যে আমাদের মতো একজন মানুষ, সেটা আমরা অনুধাবন করতে পারব। এবার চলে যায় লেখক পরিচিতিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দ, মৃত্যু 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ভানু সিংহ। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এবার তার সাহিত্যকর্মগুলো একটু দেখে নেই। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, সুরকার, শিক্ষাবিদ, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সকল শাখাতেই তার অবাধ বিচরণ ছিল। তার অনেক রচনার মধ্যে মানসী, কল্পনা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, ডাকঘর, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকে আমরা যে গল্পটা পড়ব, শুভা, গল্পটি তার গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। তাহলে এবার গল্পেই চলে যাই। আমাদের আজকের গল্পের নায়িকা শুভা। পুরো নাম সুভাষিনী। বাবার নাম বাণীকণ্ঠ। গ্রামের নাম চণ্ডীপুর। সুভাষিনীর দুজন বড় বোন আছে। একজনের নাম সুকেশিনী, আরেকজনের নাম সুহাসিনী। মা বাবা অনেক শখ করে ছোট মেয়ের নাম রেখেছিলেন সুভাষিনী। কিন্তু কে জানতো সেই সুভাষিনী নামটি মা বাবার মনে একেবারে
কষ্টকর বেদনাদায়ক হয়ে ফুটে থাকবে। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটি মা বাবার কাছে নীরব যন্ত্রণার মতো বিরাজ করছে, কারণ তার মুখে ভাষা নেই। অবশ্য মুখে ভাষা না থাকলেও সে যে অনুভব করে, এই কথাটি কেউ মানতে চায় না। ফলস্বরূপ হয় কি, তার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্কে সকলে দুশ্চিন্তা প্রকাশ করে। শোভা যে পিতৃগৃহে অভিশাপ হিসেবে জন্ম নিয়েছে, কথাটি সে শিশুকাল থেকেই বুঝেছিল। সে কারণে শোভা নিজেকে সাধারণের দৃষ্টিপথ থেকে গোপন রাখার চেষ্টা করত। সে মনে করত, আমাকে সবাই ভুলিলেই বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলিতে পারে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক। শোভার মা কন্যার এই ত্রুটিকে নিজের লজ্জার কারণ মনে করেন। তবে বাণীকণ্ঠ শোভাকে অন্য মেয়েদের চাইতে বেশি ভালোবাসতেন। শোভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় 2টি কালো চোখ ছিল। তার মনের ভাব মুখের কথায় প্রকাশ করতে না পারলেও কালো চোখের ওপর ঠিকই ছায়া ফেলত। এজন্য লেখক বলেছেন, এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। একটু দেখি এই বিজন মহত্ব লেখক যে বলেছেন, বিজন মহত্ব মানে কি? বিজন মানে জনমানবহীন, আর মহত্ব মানে অবাদান। এখন বিজন মহত্ব বলতে এখানে লেখক বুঝিয়েছেন কোলাহলমুক্ত প্রকৃতির যে আকর্ষণীয় একটা দিক আছে, সেটাই হচ্ছে বিজন মহত্ব। ছবিতে দেখতে পাচ্ছি, যখনই শোভার খারাপ লাগতো, তখনই সে এই প্রকৃতির মাঝখানে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করত। কারণ যে কথা বলে না, তার কিন্তু বন্ধুবান্ধবও সহজে জোটে না। কথার মাধ্যমেই, ভাব বিনিময়ের মাধ্যমেই তো বন্ধুর সাথে মনের ভাব আদান প্রদান হয়, কিন্তু শোভার বেলায় তা সম্ভব হচ্ছে না। লেখক অত্যন্ত সুন্দরভাবেই প্রকৃতির সাথে শোভার যে সম্পর্ক, সেটা এই গল্পে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাণীকণ্ঠের ঘর নদীর কিনারে। 8চালা ঘর, গোয়াল ঘর, তেঁতুলতলা, আম কাঁঠাল কলা বাগান, সব মিলিয়ে একটি অবস্থাপন্ন পরিবার। কাজকর্মের মধ্যে যখনই শোভা সময় পায়, এই নদী তীরেই চলে আসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করে দেয়। প্রকৃতি তার সাথে যেন কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর শব্দ, সব কিছু মিলিয়ে সমুদ্রের তরঙ্গরাশির মতো বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ, বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। সেজন্য হয় কি, শোভার মুখে যেমন কথা নেই, প্রকৃতির সব সৌন্দর্যই যেন শোভা অনুধাবন করতে পারে। এর মধ্য দিয়ে সে ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস সব কিছুরই আদান প্রদান চলে। মধ্যাহ্নে যখন মাঝিরা খেতে চলে যায়, গৃহস্থেরা যখন ঘুমায়, পাখিরা যখন চুপচাপ নীড়ে ফিরে যায়, খেয়া নৌকা বন্ধ থাকে, সমস্ত জগতের কাজকর্ম যেন সহসা থেমে যায়, একটা বিজন মূর্তি ধারণ করে, সেই তখনই এই বোবা মেয়েটি এই নীরব প্রকৃতির কাছে এসে শান্তি খুঁজে পায়। একদিকে সুবিস্তীর্ণ রৌদ্রে বিস্তৃত নীরব প্রকৃতি, অপরদিকে একজন ক্ষুদ্র
তরুর ছায়ায় বসে থাকা ছোট্ট কিশোরী। শুভার যে গুটিকতক বন্ধু ছিল না তা কিন্তু নয়, তার কিছু বন্ধু ছিল। বন্ধুদের মধ্যে তারাও কিন্তু শুভার মতো নীরব। গোয়ালের দুটি গাভী ছিল, তাদের নাম হচ্ছে সর্বশী ও পাঙ্গলি। আরেকটি ছিল ছাগল, আরেকটি হচ্ছে বিড়াল শাবক। সর্বশী পাঙ্গলির সাথে শুভার এত অন্তরঙ্গ সম্পর্ক ছিল, মনে হতো যেন গাভী দুটি শুভার ভিতরের যে বেদনা, আনন্দ সব কিছু যেন তারা বুঝতে পারছে। শুভা তাদেরকে আদর করত, কখনো ভর্ৎসনা করত, কখনো মিনতি জানাতো। মনে হয় যেন তারা মানুষের কাছ থেকে সেই নির্বাক প্রাণী দুটো শুভার সব কথা ভালোই বুঝতে পারত। আর বিড়াল শাবক তো তার সাথে সবসময়ই ছিল, সে নিঃসংকোচে শুভার কোল অধিকার করে নিত। তবে উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একজন সঙ্গী ছিল, কিন্তু তার সাথে যে শুভার কীরূপ সম্পর্ক সেটা বলা কঠিন। সে ছিল ভাষা বিশিষ্ট জীব। যদিও তাদের মধ্যে ভাব বিনিময়ের কোনো সুযোগ ছিল না, কথা বলার সুযোগ ছিল না, কারণ একজন ভাব বিশিষ্ট হলেও আরেকজন নির্বাক। সে ছিল গোসাইদের ছোট ছেলে প্রতাপ। প্রতাপ নিতান্ত অকর্মণ্য, সবার কাছে অবশ্য অকর্মণ্য, কিন্তু অকর্মণ্য মানুষই সবার কাজকর্মে প্রথমেই এগিয়ে যায়। তার বেলায়ও তাই হয়েছে। নিঃসম্পর্ক লোকদের কাছে সে প্রিয় পাত্র, কিন্তু পরিবারের লোকের কাছে সে কিছুটা অপ্রিয়, কারণ তার কোনো রুজি রোজগার নাই, কাজকর্ম নাই, তাই জন্য। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, কারণ এতে সহজে সময় কেটে যায়। আর দুপুরবেলা তাকে এই কাজে নিযুক্ত হতে দেখা যেত। এখন শোভাও তো দুপুরবেলা সেই নদী তীরে গিয়ে বসে থাকতো, যার কারণে প্রতাপের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। প্রতাপও তাকে খুব পছন্দ করত। কেন পছন্দ করতো জানো? মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সঙ্গী। এইটে প্রতাপ বুঝত, এবং যার কারণে সেই বাক্যহীন শুভাই মাছ ধরার সময় প্রতাপের সঙ্গী হয়ে উঠল। সবাই যদিও সুভাষিনীকে শুভা বলে ডাকত, কিন্তু প্রতাপ ডাকত সু বলে। শুভা তেঁতুলতলায় বসে থাকতো, আর প্রতাপ কিছু দূরে ছিপ ফেলে জলের দিকে চেয়ে বসে থাকতো। কখন টুপ করে তার ছিপে টান পড়বে। প্রতাপের জন্য একটি করে পান বরাদ্দ ছিল। শুভা সেটি নিজেই সাজিয়ে আনত প্রতাপকে দেওয়ার জন্যে। আর মনে মনে কতই না চিন্তা করত কিভাবে সে প্রতাপকে আরেকটু আকৃষ্ট করতে পারে। এদিকে শুভার বয়স ক্রমেই বেড়ে চলছে। তো গ্রামাঞ্চলের অবস্থা তো জানোই। পরিবারে যদি একজন বিয়ে
দেওয়ার মতো একটা কিশোরী থাকে, তো ঘরের চাইতে যেন পরের কথাবার্তায় অনেক বেশি হয়ে যায়। তাতে হলো কি, কন্যা দায়গ্রস্ত পিতামাতা অর্থাৎ শুভার মা বাবার মনের মধ্যে একটা চিন্তা বাসা বাঁধতে লাগলো, কীভাবে এই শুভাকে একজন ভালো পাত্রের হাতে তুলে দিতে পারেন। কারণ শুভা তো নির্বাক, শুভার মুখে তো কথা নেই, কে তাকে স্ত্রী হিসাবে মর্যাদা দেবে, সে শান্তিতে থাকতে পারবে, এই চিন্তাই যেন পিতামাতার মনের মধ্যে সব সময়ই জাগরুক। বিশেষ করে বাণীকণ্ঠের অবস্থা ছিল সচ্ছল, যার কারণে তার শত্রু ছিল অনেক বেশি। শেষে তারা পরামর্শ করে শুভাকে নিয়ে কলকাতায় যেতে চাইলেন। তো অবশেষে তাই স্থির হলো শুভাকে নিয়ে কলকাতায় রওনা হওয়া। তো এখন দেখা গেল কলকাতা যাওয়ার আগে সে কিছুটা হলেও বুঝতে পারলো, সে বাবার কাছে একেবারে অসহায়ের মতো বাবার পাশে এসে বসলো, যে সে কী অপরাধ করেছে, তাকে কেন তার সে চিরপরিচিত তার গ্রাম থেকে অন্যত্র নিয়ে যাওয়া হবে। বাবা বুঝেছেন, কিন্তু কিছুই করার ছিল না। তো শুভা যাওয়ার আগের দিন কি দেখা গেল, সে গোয়াল ঘরে তার যে বাল্যসখীকে তা তো জানো, গোয়াল ঘরে সে সর্বশী এবং পাঙ্গলির কাছে বিদায় নিতে গেল। বিদায় নিতে গিয়ে তার দু চোখ থেকে চোখের পানি পড়তে লাগলো, কিন্তু কিছুই করার ছিল না। শুভাকে নিয়ে শুভার মা বাবা কলকাতায় চলে যাবেন। তো সেদিন ছিল শুক্লা দ্বাদশী রাত্রি। শুভা কী করলো, তার রুম থেকে বের হয়ে সেই চিরপরিচিত নদীর তীরে শস্পসজ্জায় লুটিয়ে পড়ল। তো এখানে শস্পসজ্জা মানে হচ্ছে, শস্প মানে কচি ঘাস, শস্পসজ্জায় লুটিয়ে পড়লো অর্থাৎ সে কচি ঘাসের উপরে লুটিয়ে পড়ল। মানে সে কিছুই করতে পারলো না, সে অসহায়ের মতো মনে হচ্ছে যেন সে পরাজিত হচ্ছে। একদম শেষ কথাটা এখানে লেখক বলেছেন, সে চিরপরিচিত নদীটাতে শস্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ ও মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। কিন্তু আমরা মানুষ, আমরা পরিস্থিতির কাছে নিরুপায়, কিছুই করার নাই। তো তাকে নিয়ে তার মা বাবা কলকাতা রওনা হলেন। এইটি ছিল আজকে আমাদের গল্প। এবার দেখি কিছু শব্দার্থ দেখে নেই। কিশলয়, গাছের নতুন পাতা, অনিমেষভাবে, পলকহীনভাবে, বিজন, জনশূন্য, বাঁখারি, কাঁধের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি, বিজন মূর্তি, নির্জন অবস্থা, মুখ, বধির, গণ্ডদেশ, গাল, আর শস্পসজ্জা, কচি ঘাসের সজ্জা। তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে দিলাম। তোমরা পুরো গল্পটা আবার পড়ে ওখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নেবে যখন সময় পাও। বাণীকণ্ঠের 3 মেয়ের নাম লেখো। শুভা নীরব কেন? কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। লেখক শুভা সম্পর্কে কথাটি কেন বলেছেন বুঝিয়ে লেখো। শুভা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন কেন বলা হয়েছে? প্রকৃতি যেন শুভার ভাষার অভাব পূরণ করে দেয়, কিভাবে? সর্বস্ব পাঙ্গলের সাথে শুভার কেমন ভাব ছিল বর্ণনা করো। প্রতাপ কে? তার প্রধান শখ কি? এরপরে এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত,
কেন বুঝিয়ে লেখো, মনে আছে? কেন শুভার মর্যাদা বুঝতো? ওই যে যখন একজন ব্যক্তি মাছ ধরতে বসে তখন সে কিন্তু চুপচাপ সেই টোপের দিকে তাকিয়ে থাকে, কারোর সাথে কিন্তু সে তখন কথা বলে না। এখন শুভার মুখেও কথা নাই, সুতরাং প্রতাপ যখন চুপচাপ মাছ ধরত তখন শুভার উপস্থিতি সে টের পেত, কিন্তু শুভার নির্বাক হওয়াতে তার সাথে কোনো কথোপকথন হতো না। তো এটা প্রতাপের কাছে অনেক বেশি উপকারী ছিল। এজন্যই বলা হয়েছে প্রতাপ শুভার মর্যাদা বুঝত, কারণ তখন নিশ্চুপ পরিবেশটাই তার কাছে গুরুত্বপূর্ণ। বাণীকণ্ঠ পরিবার নিয়ে কলিকাতা যাওয়ার প্রস্তুতি নিলেন কেন? কেন তিনি বাণীকণ্ঠ কেন কলিকাতা চলে যাচ্ছেন শুভাকে নিয়ে? কারণ শুভার বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। সেকালে কিন্তু 15-16 বছরের মধ্যে বিয়ে না হলে এটা সবার কাছে একটা অসম্মানের বিষয় ছিল। তো যারা শত্রু ছিল, শত্রুরা তাকে রীতিমতো একঘরে করতে চাচ্ছিল। তো সব কিছু বিবেচনা করে বাণীকণ্ঠ শুভাকে নিয়ে, অর্থাৎ স্ত্রী কন্যাকে নিয়ে কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শুভা কলকাতা যাওয়ার আগে কাদের কাছ থেকে বিদায় নিতে গিয়েছিল? আমরা সাধারণত কোথাও যাওয়ার আগে বিদায় নিতে গেলে হয়তোবা আমার প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিব, এটাই হচ্ছে স্বাভাবিক একজন মানুষের কাছ থেকে। কিন্তু শুভা কার কাছে গেছিল জানো? শুভা গেছিল তার সেই অতি প্রিয় অন্তরঙ্গ বন্ধু সর্বশী এবং পাঙ্গুলির কাছ থেকে বিদায় নিতে, যারা তার মতোই নির্বাক। সেজন্যই তাদের কাছ থেকে বিদায় নিতে গিয়েছিল, কারণ তার তো কোনো খুব একটা বান্ধবীর দল গড়ে ওঠেনি। কারণ মুখে কথা থাকলে তবেই তো পরিচিতজন নতুবা বন্ধুবান্ধব গড়ে ওঠে, কিন্তু শুভার বেলায় সেটা সম্ভব ছিল না। তাই তো আজকে গল্পটা নিশ্চয় বুঝেছ। তোমরা বাসায় আরেকটু পড়ে নিবে। এই যে প্রশ্নগুলো দিলাম, প্রশ্নের উত্তরগুলো অবসর সময়ে বসে খুঁজে নিয়ে লিখে নিবে, এটাতে তোমার পড়াটা রিভিশন হয়ে যাবে। তাহলে আজকে এত দূরেই রইল। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।